এখনো বেঁচে আছে ফ্রান্সের স্বপ্ন। বেলজিয়ামকে রাউন্ড অফ 16-এ বাদ করে দিয়ে ফ্রান্স চলে গেছে এইবারের ইউরোর কোয়ার্টার ফাইনালে। গেলবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারে নাই ফ্রান্স। এবারও এরকম একটা সমীকরণের সামনে তারা প্রায় দাঁড়িয়ে গিয়েছিল। ম্যাচের 83 মিনিটে র্যান্ডল কোলো মুয়ানির শট ইয়ান ভের্টনহানের গায়ে লেগে জালে প্রবেশ করলে ওতেই জয়টা নিশ্চিত হয়ে গেছে ফ্রান্সের। মিন্টু ভাই, ফ্রান্সের এই পারফরমেন্স এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে ফ্রান্স ওপেন প্লে থেকে কোনো গোল করে নাই, কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে থ্রু। এই গোলটা নিয়ে যদি শুনি, মানে আমি বলবো যে মানে কিছুটা দুর্ভাগ্য বেলজিয়ামের জন্য অ্যাকচুয়ালি, কারণ আমরা শুরুর প্রথমেই প্রিভিউতে আলোচনা করছিলাম এবং ওখানে আমি বলেছিলাম যে ম্যাচটা হবে মানে ট্যাকটিক্যাল গেম হবে ইট উইল বি, এবং এক্স্যাক্টলি দুটি দলই কিন্তু মানে হাই প্রেসিং করছিল না, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি যে ডিফেন্ডিংয়ের হাই ব্লক, মিড ব্লক এবং হচ্ছে লো ব্লক। সো দুটি দলই কিন্তু মিড ব্লক করছিল এবং কখনো কখনো বেলজিয়ামকে দেখা গিয়েছে যে লো ডিফেন্সিভ ব্লক নিয়েও তারা খেলেছে। এই গোলটার দিকে যদি আমরা আসি, কোলো মুয়ানি শটটা করলেন, ভের্টনহ্যানের গায়ে লেগে বলটা প্রবেশ করলো জালে। 157তম ম্যাচ খেলতে ভের্টনহ্যান নেমেছিলেন, 37 বছর বয়স। এরপরে হয়তো ভের্টনহ্যান খুব একটা কন্টিনিউ করবেন না। একেবারেই কপাল খারাপ, যেটা দিদিয়ের দেশের জন্য একেবারেই উল্টো। আমরা সাধারণত সেমিফাইনালে এই ধরনের ট্যাকটিক্যাল, সেমিফাইনাল বলছি, রাউন্ড অফ 16 এই ধরনের ট্যাকটিক্যাল গেমই এক্সপেক্ট করি যখন চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। সমশক্তির দুটো দল একে অন্যের মুখোমুখি হয়, কিন্তু ওই মোমেন্টে কন্তের পাসটা এবং ওই গোলটা, না ডেফিনেটলি, কারণ এখানে একটা জিনিস হচ্ছে যে ঠিক মানে 70-75 মিনিটসের পরে কিন্তু সাবস্টিটিউশনগুলো হচ্ছিল। থুরামকে বসিয়ে কিন্তু ওইখানে কোলো মুয়ানিকে আনা হয়েছে এবং থুরাম কিন্তু আসলে এফেক্টিভলি ওই জায়গাতে মানে তার শার্পনেসটা অ্যাকচুয়ালি ওই পজিশনে নাম্বার 9 পজিশনে যেটা করার প্রয়োজন সেরকম তেমন কিছু করতে পারছিল না অ্যাকচুয়ালি। বাট এটা না পারার পিছনে কারণও রয়েছে, কারণ মানে বেলজিয়াম যেভাবে ডিফেন্ড করছিল, লো ডিফেন্সিভ ব্লক এবং কম্প্যাক্টনেস, ওইখানে আপনি আসলে স্কোপ পাচ্ছিলেন না, স্পেস পাচ্ছিলেন না। সো ওইখানে তখন কোচ ডেফিনেটলি চাইবে যে গেমটা যদি আবার এক্সট্রা টাইমের দিকে যায় তাহলে সেগুলিও ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু কাজ করে, গেম প্ল্যান, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। অ্যাট দ্য সেম টাইম যদি বেলজিয়ামের কথাও বলি, বেলজিয়াম কিন্তু 4-4-2-তে স্টার্ট করেছে এবং বেলজিয়াম একটা সময় কিন্তু ওপেন দাকে উঠিয়ে ওখানে কিন্তু মাঙ্গালাকে এনেছে, অননা এবং মাঙ্গালাকে রেখে কেভিন ডি ব্রুয়নেকে একটু পুশ করেছে নাম্বার 10 পজিশনে। অলমোস্ট তখন হয়ে গেছে 4-2-3-1, কিন্তু প্রথমে যখন 4-4-2 ছিল, ডেফিনেটলি বেলজিয়াম যখন বিল্ড করে খেলা নিচের থেকে, কেভিন ডি ব্রুয়নেকে নিচে আসতে হচ্ছে, কিন্তু কেভিন ডি ব্রুয়নে এত ডিপে এসে যখন বলটা নিবে, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দি ফার্দার ইনফিল্ট্রেশন। কিন্তু যদি সে নাম্বার 10 পজিশনে থাকে 4-2-3-1-এ, অ্যাকচুয়ালি তখনই হচ্ছে ওইখানে বলটা নেওয়ার পরে তার ইনফিল্ট্রেশনটা করাটা সহজ এবং উইং থেকে তখন অ্যাকচুয়ালি ডেলিভারিগুলো আনাও মানে পসিবল ছিল, যেটা 4-4-2-তে কিন্তু ডোকু আমরা খেলা দেখছিলাম, ডোকু হি ওয়াজ লিটল বিট ফ্রাস্ট্রেটেড, ইউনো, একটা সময় হচ্ছে স্পেস পাচ্ছিল না, এই কারণে ফ্রাস্ট্রেশন। ইভেনচুয়ালি তার ডিফেন্ডিং রোলটাও তাকে বেশি করতে হচ্ছিল, যখন ওয়ান হাফ ডিফেন্ডিং করছিল, দুইটা ব্যাংকের ব্লক তৈরি করছিল এখানে 5-4-1 অলমোস্ট, অথবা কখনো কখনো 4-4-2, তিনটা ব্যাংক হচ্ছে ওইখানে। সো ফ্রাস্ট্রেশন আসছিল, তো ট্যাকটিক্যাল চেঞ্জেসগুলো হচ্ছিল এবং ওই সময় দেখেন কেভিন ডি ব্রুয়নে গোলটা কনসিড করার আগে কেভিন ডি ব্রুয়নের যে স্ট্রাইক অ্যাট গোল, গোলকিপার সেভ করলো। সো এই মুহূর্তে অ্যাকচুয়ালি এই ঘটনাটা ঘটলো যে মানে আনফরচুনেট বলবো আমি ভার্টঙ্গেনকে, যে সেও কিছুটা তার টেম্পার হারিয়েছিল, সে কিন্তু মানে আর্গুতে জড়িয়ে যাচ্ছিল এমবাপ্পের সঙ্গে অ্যান্ড ইভেনচুয়ালি হার্নান্দেজের সঙ্গেও একবার, এবং কার্ডও কনসিড করেছে। তো অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ডিফারেন্স অ্যাকচুয়ালি এই ধরনের ম্যাচ যেটা হয় আর কি। এই ধরনের ম্যাচে একদম স্মল ডিটেইলসে আসলে দিন শেষে দুটো দলকে আমরা আলাদা করতে পারি। আমরা তো দুটো দলকে আলাদা করতে পারলাম, আপনি আসলে আলাদা করবেন কোন জায়গায়? কোথায় আলাদা হলো ফ্রান্স আর বেলজিয়াম? আসলে আজকের ম্যাচে আলাদা করা খুব ডিফিকাল্ট, কারণ দুইটা দলই আসলে খুব সেফলি খেলছিল বলে আমাদের কাছে মনে হচ্ছিল। সো আমরা যদি জাস্ট দুইটা পয়েন্টে, ট্যাকটিক্যাল পয়েন্টে যদি আলোচনা করার চেষ্টা করি, যেগুলো আমরা ম্যাচের আগেও বলছিলাম, যেগুলো আজকের ম্যাচে হতে পারতো, সেগুলো আমরা এই ম্যাচে কীভাবে তারা ডিল করেছে সেটা আমরা দেখার চেষ্টা করবো। তো শুরুতে আমরা যদি দেখি যে ফ্রান্স আসলে খেলছিল কীভাবে তাদের ডিফেন্সিভ ফেজে, এবং বেলজিয়াম যখন অ্যাটাক করছিল আমরা বলছিলাম যে ফ্ল্যাঙ্ক এরিয়াতে ডোকু একটা বড় ভূমিকা রাখবে। সো ফ্রান্স 4-3-3-তে অ্যাকচুয়ালি খেলছিল, বাট যখন ডিফেন্সিভ ফেজ তখন গ্রিজম্যান নিচে নেমে আসছিল ডোকুর সাথে কোন দিকে ডাবল আপ করার জন্য, 2 vs 1 করার জন্য অলওয়েজ গ্রিজম্যান নেমে আসছিল। অন্যান্য ম্যাচে আমরা দেখেছি থুরাম নেমে আসতো, আজকে থুরাম সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলেছেন, এমবাপ্পে সাইডে ছিলেন, গ্রিজম্যান এই জায়গাটায় ডাবল আপ করার জন্য অলওয়েজ হেল্প করেছেন। বাট স্টিল ডোকু তার স্কিল দিয়ে
ইভেন কখনো কখনো দুজনকে বা তিনজনকে তিনি বিট করে বের হয়ে যাচ্ছিলেন। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছিল যে ডকুকে ডিফেন্ড করার জন্য ফ্রান্স এই স্ট্র্যাটেজিটা নিয়েছিল যে গ্রিজম্যান কুন্দেকে হেল্প করার জন্য নেমে আসবেন। স্টিল অনেক সময় এই ক্ষেত্রে আমি বলবো যে কুন্দে নেমে এসে পরবর্তীতে হেল্প করেছিলেন। সিমিলার সিচুয়েশন এইবার 35 মিনিটের সময় গ্রিজম্যান যেটা করছেন, আগেই তিনি দেখেছেন ডকু কোথায় আছেন। সো তিনি এবার আগে থেকে প্রস্তুত যেন ডকুর কাছে বল যাওয়ার আগেই তিনি যেন চলে আসতে পারেন, লাইক এবার যেন তার সাথে ডকুর সাথে ডিস্টেন্সটা যেন বড় না হয়। সো যখনই পাস করা হয়েছে গ্রিজম্যান অলরেডি চলে আসছেন ডকুকে টাইট মার্কিং করার জন্য। এর আগেবার একটু দূরত্ব ছিল, তখন কিন্তু ডকু বের হয়ে গিয়েছিলেন। সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে ফ্রান্স তাদের ফ্ল্যাঙ্ক এরিয়াতে যে ডিফেন্ডিং যে দুর্বলতা, ইভেন এক্ষেত্রেও ডকু আসলে বের হয়ে গিয়েছিলেন। এক্ষেত্রেও 2 ভার্সেস 1 সিচুয়েশন তৈরি করার চেষ্টা করা হয়েছিল, বাট এক্ষেত্রে ডকু আসলে বের হয়ে গিয়েছিল। একটা সেকেন্ড নেই, Yes, sure. এই ডকুটা ডকুমেন্টেড ডকু হয়ে গেছে। ডকুমেন্ট রাইট, আসলে সিন আর কে হবে, বাট আপনি বুঝতে হবে যে এত দ্রুত আসলে কাজ করা হয়। খেলার সময় ভাবছিলেন যে করবো এই করতে করতে এটা হয়ে গেছে ডকুমেন্ট রাইট। এনিওয়েজ ফ্রান্স একটা চান্স পেয়েছিল আসলে ফার্স্ট হাফের মাঝখানে। সেই সময় যেটা হলো তারা আসলে যেটা করছিল, অনেকক্ষণ এখানে পাস করছিল, তারা আসলে চেষ্টা করছিল যে বেলজিয়ামের মিড ব্লকটাকে একটা সাইডে নিয়ে আসার জন্য। একটা সাইডে যখন নিয়ে আসবে তখন তারা সেখান থেকে সুইচ করবে, এবং সেটা আসলে করেছিল চুয়ামেনি। সো বেলজিয়াম যখন 4-4-2-তে ডিফেন্ড করছে তাদেরকে সবাইকে এদিকে নিয়ে আসছে, আলটিমেটলি চুয়ামেন যখন দেখেছে তখন তারা সুইচ করছে। কেন করেছে? কারণ তারা চাচ্ছিল যে কুন্দে যেন এখানে ফ্রিলি একটা ক্রস করতে পারেন, এবং সেটাই আলটিমেটলি হয়েছিল। বেলজিয়ামে পুরো 4-4-2 মিড ব্লক সাইডে চলে গিয়েছিল, কুন্দে এখানে একটা বড় স্পেস পেয়েছিলেন। এই জায়গাটায় আসলে আমি মনে করি যে আপনি যদি ক্রস অ্যাটেন্ড করেন টুর্নামেন্ট চাইতে আপনি আসলে জিরো থাকলে আপনি এই ধরনের ক্রস বেশি অ্যাটেন্ড করতে পারেন। সিমিলারলি অন্য অ্যাঙ্গেল 4-4-2-তে যখন তাদেরকে শিফট করে নিয়ে গেছে, সেখান থেকে তাদেরকে বলটা সুইচ করেছে, সেখান থেকে কুন্দকে মানে ফ্রি দেওয়ার চেষ্টা করেছে যাতে করে সেখান থেকে সে ক্রসটা করতে পারে। বাট আমার কাছে অলওয়েজ মনে হচ্ছে আপনি যখন ক্রস অ্যাটেন্ড করবেন বা ক্রস করার চেষ্টা করবেন, তখন আপনার স্ট্রাইকিং পজিশনে থুরামের চেতে জিরুকে দিয়ে শুরু করলে আপনি বেটার আউটপুট পেতে পারেন। আমি একটু সময় নেব, একটা মিনিট জাস্ট। এনগোলো কন্তে এই ম্যাচে কতখানি ইফেক্টিভ ছিলেন? আরও একটা ম্যাচ কন্তে খেললেন এবং আমার কাছে মনে হয়েছে এই রকম ম্যাচের জন্য একদম পারফেক্ট ফুটবলার এনগোলো কন্তে। মানে বক্স টু বক্স মিডফিল্ডার এবং ডিফেন্সকে হেল্প করা, মানে এই ধরনের প্লেয়ার অ্যাকচুয়ালি একটা টিমের জন্য একটা অ্যাসেট। হি গিভস দ্য সিকিউরিটি ইন ফ্রন্ট অফ দ্য ব্যাক লাইন, স্পেশালি ইন ট্রানজিশন অ্যাটাক টু ডিফেন্স। অ্যাট দ্য সেম টাইম হি গিভ দ্য ফুল ফ্রিডম টু দ্য ফুল ব্যাকস টু ডু দেয়ার জব। এবং একই সঙ্গে তিনি যে গোলটা হলো সেই গোলটাতেও তিনি অনেকখানি ইম্প্যাক্ট রাখলেন এই জায়গায়, এবং ফ্রান্স জিতে গেল বেলজিয়ামকে হারিয়ে। এটা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে যে ফ্রান্স আসলে ডিজার্ভিং উইনার কিনা। এই ধরনের ম্যাচে আসলে যারা জিতে যায় তারাই ডিজার্ভিং উইনার। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.